একটা স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। একজন জজের দিনে এসআইআর নিয়ে 50টা আপত্তি নিষ্পত্তি করা সম্ভব। এসআইআর নিয়ে সব আপত্তি শেষ করতে প্রায় 80 দিন সময় লাগবে। প্রধান বিচারপতি বলছেন 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সমস্ত সিভিল জজরা এসআইআর এর কাজ করবে। বাংলার পাশে ওড়িশা এবং ঝাড়খণ্ডের জজরাও এসআইআর এর কাজ করবেন। ওড়িশা ও ঝাড়খণ্ডের প্রধান বিচারপতিরাও সহযোগিতা করবেন, একথা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে। তখন কল্যাণ ব্যানার্জি অর্থাৎ রাজ্যের তরফ থেকে যিনি সওয়াল জবাব পর্ব চালাচ্ছেন তিনি বলছেন এনডিপিএস এবং পক্সো বিচারকদেরকেই ডাকা হয়েছে, সিভিল কোর্টের বিচারকদের ডাকা হয়নি। তখন প্রধান বিচারপতি বলেছেন যে কলকাতা হাইকোর্টের অর্থাৎ কলকাতার হাইকোর্টের প্রধান যিনি বিচারপতি তার সিদ্ধান্ত যে কোন জজদের নেওয়া হবে কাদের নেওয়া হবে না। তখন কল্যাণ ব্যানার্জি বলেছেন যে অন্য রাজ্য থেকে আসা জজরা বাংলা বোঝে না, অর্থাৎ এই যে সারনেম জনিত যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে খাঁ, খান, চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, এগুলো কি বিহার বা উড়িষ্যা থেকে আসা জজরা বুঝবেন? তখন প্রধান বিচারপতি বলছেন যে দিল্লি হরিয়ানা জজদের পাঠানো যুক্তিযুক্ত নয়, ওড়িশা ঝাড়খণ্ড বাংলার অংশ ছিল, ভাষার সমস্যা নয়, একথা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে। এরপরে কল্যাণ ব্যানার্জি বলছেন মনোনয়ন জমার 7 দিন আগে পর্যন্ত নাম অন্তর্ভুক্তের নিয়ম, তিনি এই বিষয়টা উত্থাপন করার পর তাকে সুপ্রিম কোর্টের তরফ থেকে কটাক্ষ করা হয়েছে। কি বলা হয়েছে? নিয়ম কানুন আদালতের জানা আছে, আমরা সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করব, একথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন। এবং তারপর সুপ্রিম কোর্ট কি বলেছে? আধার অথরিটিকেও দেখতে বলা হয়েছে এবং সেটা নিয়ে ইলেকশন কমিশনকেও বলা হয়েছে উদ্যোগ নিতে, তবে সেই প্রক্রিয়াটা কোনোভাবেই গোটা প্রক্রিয়াকে যাতে থমকে না দেয় তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে আধার, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেগুলো সচিত্র পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে এবং সেগুলোকে গ্রহণযোগ্য করার পর এই গোটা প্রক্রিয়াটা কিন্তু ওই দিকেই চালিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আধার সেটা জাল না অথেন্টিক আধার সেটা তদন্ত সাপেক্ষ, তদন্ত পাশাপাশি চলতেই পারে, কিন্তু সেটার সরাসরি প্রভাব কিন্তু গোটা এসআইআর প্রসেসে পড়া উচিত নয়, তাহলে কারণ এই প্রসেসটা ইতিমধ্যেই অনেকটা জটিল হয়ে গিয়েছে। একদম। এবং এরপরে আদালতের তরফ থেকে আর কি বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আপনাদেরকে জানাই। এবং বলা হচ্ছে যে ঝাড়খণ্ড ওড়িশার প্রধান বিচারপতিদের কাছে সহযোগিতার আবেদন করা হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট তার যে বক্তব্য অর্থাৎ বিহার এবং ওড়িশার প্রধান বিচারপতিদের সহযোগিতার আবেদন করেছেন। অর্থাৎ এই যে বেঙ্গল প্রভিন্সের কথা বলা হয়েছিল যে বেঙ্গল প্রভিন্সের মধ্যে বিহার ওড়িশা ছিল, সুপ্রিম কোর্ট কিন্তু তার নিজের পয়েন্টে একেবারে স্টিক করে রইল তাপস, এবং ঝাড়খণ্ড এবং ওড়িশার প্রধান বিচারপতিদের এবার সহযোগিতার আবেদন করা হয়েছে। কি মনে হয় তাপস, এতে লজিক্যাল ডিসক্রিপেন্সির কি নিষ্পত্তি হবে? দেখুন, যাবতীয় যা তর্ক শোনা হয়েছে কোর্টরুমেতে তার পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট এরম একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। 142 নম্বর ধারা তারা এক্সারসাইজ করেছেন তাদের ক্ষমতা, তাতে অনেকগুলো রুম কিন্তু রাজ্য সরকারের কেউ দেওয়া হয়েছে যে আপনারা চাইলে প্রধান বিচারপতি যদি চান তাহলে রাজ্যের যারা সিভিল জজ রয়েছেন জুনিয়র বা সিনিয়র বেঞ্চ তাদেরকে নিযুক্ত করা হতে পারে। তবে কোনোভাবেই এসআইআর প্রসেস বন্ধ করা সম্ভব না, এটা আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল। এবং এসআইআর প্রসেসের কোনো রকম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো এফেক্ট বা প্রভাব নির্বাচনের ওপর না পড়ে সেটাতেও কিন্তু সজাগ সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে পুরো বিষয়টাকে আরও সরলীকরণ করার জন্য আরও দরকার হচ্ছে ম্যান পাওয়ার। তো সেই ম্যান পাওয়ার যদি সিভিল জাজ দিয়ে মিটলো তাহলে ভালো, আর যদি সেই ম্যান পাওয়ারের জন্য পার্শ্ববর্তী রাজ্য থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়, ভাবো একটা রাজ্যের জুডিশিয়াল অফিসাররা এই মুহূর্তে কাজ করছেন, তাতে এই সংখ্যাগুলো আসছে কি পার ডে হয়তো 200টা করে কেস পার জুডিশিয়াল অফিসারকে নিষ্পত্তি করতে হবে, তাহলে গিয়ে 80 দিন সময় লাগতে পারে। সেক্ষেত্রে একটা রাজ্যের সমস্যার জন্য আরও বাকি 3টে রাজ্য থেকে যদি আরও বেশি সংখ্যক জুডিশিয়াল অফিসারকে নেওয়া হয় এবং ওয়ার ফুটিং অর্থাৎ যুদ্ধকালীন তৎপরতায় যদি সেই কাজ করা হয়, আদালতও আশাবাদী যে হয়তো এই গোটা সমস্যা প্রক্রিয়া বা এই মুহূর্তে যে জটিলতা একটা সৃষ্টি হয়েছে, ম্যান পাওয়ার নেই বলে বা ম্যান পাওয়ার কম বলে দ্রুত এই কাজগুলো নিষ্পত্তি করা হচ্ছে না, সেটা করা হতে পারে। এখন সেটা নিয়োগ করার পর ওয়ার ফুটিংয়ে যবে কাজ শুরু হবে তবে থেকেই বোঝা যাবে যে কতটা মসৃণভাবে এই কাজটা আগামী দিনে চলবে। একদম। এবং আপনাদেরকে আরেকবার জানাই যে প্রথম দিকে যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে নথি, যে নির্বাচন কমিশন কোন নথিগুলোকে বিবেচনায় আনবে এবং কোন নথিগুলোকে বিবেচনায় আনবে না সেটা নিয়ে কিন্তু একটা সমস্যা হচ্ছিল। এবং তার মধ্যে আর এই মুহূর্তে আরও বেশ কিছু আপডেট আপনাদেরকে জানাবো। সেটা বলা হয়েছে যে ঝাড়খণ্ড এবং ওড়িশার প্রধান বিচারপতিদের সহযোগিতার আবেদন করা হয়েছে। 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিভিল জজদের নিয়োগের কথা বলা হয়েছে
এবং শেষ পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুদ্ধকালীন তৎপরতায় দ্রুত কাজ, এসআইআর শেষ করতে হবে। অর্থাৎ এবার কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছে যে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় খুব ফাস্ট এসআইআর প্রক্রিয়া শেষ করতে হবে। তাহলে তাপস, এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এসআইআর প্রক্রিয়াটা তাহলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হচ্ছিল, রাজ্যের শাসক দলের তরফ থেকে, যে 2024-এ ভোট হয়ে যাবার পর তো পশ্চিমবঙ্গে আর কোনো ভোট ছিল না, তাহলে প্রসিডিওরটা তখন কেন শুরু করা হয়নি, এই প্রশ্নটা কিন্তু তোলা হয়েছিল রাজ্যের তরফ থেকে। এবার এই যে সুপ্রিম কোর্ট বলছে যে শেষ মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করতে হবে, তাহলে তো সেইটাই মানে রাজ্য যেটা বলেছিল যে এত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় না, সুপ্রিম কোর্ট তো তাহলে সেইটাই মান্যতা দিল ঘুরিয়ে। দেখো, একেবারেই, কারণ সুপ্রিম কোর্ট বা যে কোনো আদালত বা প্রমাণ এবং তর্কের ভিত্তিতে তাদের সিদ্ধান্ত নেন। সেক্ষেত্রে রাজ্য যখন বলেছিল তখন স্পষ্ট তো ছিল যে রাজ্য শুধু রাজনৈতিক কারণে বিষয়গুলো বলেছিল এমনটা না, কোথাও না কোথাও একটা প্র্যাকটিক্যালিটি ছিল যার ফলে তাদের মনে হচ্ছিল। তবে হ্যাঁ, যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে সেটা ইলেকশন কমিশন আগেও জানিয়েছে, যদি রাজ্য এবং নির্বাচন কমিশন যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতো, যখন যেমন অফিসারদের দরকার হয়েছে, প্রয়োজন হয়েছে, সেই সংখ্যক যদি অফিসার দেওয়া হতো তাহলে হয়তো ব্যাপারটা এতটা জটিল হতো না। তবে 28 তারিখের মধ্যে সম্ভব হতো কি হতো না আদতে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে তারা 2025 সালকে কেন ঠিক করলেন, কারণ তার আগে প্রায় 23-24 বছর এসআইআর প্রক্রিয়া হয়নি, যেমন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল, রাজ্য সরকারের তরফ থেকে বারে বারে বলা হয়েছিল। তবে হ্যাঁ, এখন এই গোটা প্রক্রিয়াকে মসৃণভাবে সময়ের মধ্যে শেষ করাটা কিন্তু এখন অগ্রাধিকার, এবং সেই অগ্রাধিকারকে মাথায় রেখেই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে যাবতীয় যত পদক্ষেপ 142 ধারা তারা ইনভোক করে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে কিন্তু বাইরে থেকে জুডিশিয়াল অফিসার আনার জন্য তারা প্রস্তাব রেখেছেন, যেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন। তো যাতে এই গোটা প্রক্রিয়াটা যেটা এতটা ডিলেড হয়ে গেছে, এতটা দেরি হয়ে গেছে, বিলম্ব হয়েছে, সেই প্রক্রিয়াটা কিভাবে আবার ট্র্যাকে ফিরিয়ে এনে সময়ের মধ্যে, যতটা তাড়াতাড়ি সময়ের মধ্যে এটাকে সম্পন্ন করা যায়, তার জন্য কিন্তু সজাগ এই মুহূর্তে সুপ্রিম কোর্ট। এবার মনে করা হচ্ছে সুপ্রিম কোর্টের এই ডিরেক্টিভগুলো আসার পর আরও বেশি সংখ্যক জুডিশিয়াল অফিসাররা নিয়োগ হলে এই প্রক্রিয়াটা আরও মুসলিমভাবে অনেক কম সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে। একদম। আমি যদি আজকে কি কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটু ধরে ধরে আপনাদেরকে বলি, যে আজকে সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানি শুরু হয়েছিল, কারণ কলকাতা হাইকোর্টের বিচার বিভাগীয় যারা রয়েছেন, বিচার বিভাগীয় সহযোগিতা চাওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের কাছ থেকে। এবং কি বলা হয়েছিল আপনাদেরকে আরেকবার বলি, বিচার বিভাগীয় অফিসারদের নিয়োগ করার কথা বলা হয়েছিল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে কি অনুরোধ করা হয়েছিল, সৎ এবং অভিজ্ঞ বিচার বিভাগীয় অফিসার নিয়োগ করুন। কিন্তু এই মুহূর্তে যেটা সব থেকে বড় আপডেট আপনাদেরকে বলি, যে এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। কি বলা হয়েছে, যতদূর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা যাবে, সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে।